অপারেশন তেল আবিব 1-8 রাত 3:45। তেল আবিব থেকে মাহমুদের পাঠানো মেসেজের প্রতি চোখ বুলিয়ে বিদ্যুৎ স্প্রিংয়ের মতো উঠে দাঁড়াল আহমদ মুসা। মনে হল কি এক তীব্র বেদনায় তার সারা মুখমণ্ডল নীল হয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে সে ভাব কেটে গেল আর চোখ দুটি জ্বলে উঠল, মুখমণ্ডল হয়ে উঠল কঠোর। কয়েকবার অস্থিরভাবে পায়চারি করল সে। তারপর দেয়ালে টাঙানো জর্দানের মানচিত্রের উত্তর পশ্চিমাঞ্চলের উপর তার দৃষ্টি স্থির হয়ে দাঁড়াল। জেবেল আল শামস, সংযুক্ত জনফ্রন্টের হেডকোয়ার্টার। ওরা আজ এক মিটিংয়ে এসেছে। ভালো হলো, পাওয়া যাবে একসঙ্গে। কিন্তু জর্জ বাহাস নেই, গেছে উত্তর ভিয়েতনাম সফরে। ওর জন্য দণ্ড তোলা রইল। আহমদ মুসা চেয়ারে গিয়ে বসল। বাম পাশের এক সুইচে মৃদু চাপ দিল। কিছুক্ষণ পরে পাশের কক্ষ থেকে আহমদ মুসার সেক্রেটারি আলী বিন সাকের এসে হাজির হল। আহমদ মুসা বলল, জাফর জুবায়ের ও ইউসুফকে তৈরি হতে বলো। জিপ রেডি আছে কিনা দেখো। এহসান সাবরিকে এখনই আমার কাছে আসতে সংবাদ দাও। সাইমুমের অ্যাকশন স্কোয়াডের আম্মানস্থ অধিনায়ক এহসান সাবরি আহমদ মুসার কক্ষে প্রবেশ করল। আহমদ মুসা দাঁড়িয়েছিল। এহসান সাবরিকে বসতে বলে সেও চেয়ারে গিয়ে বসল। আহমদ মুসা এহসানকে জন ফ্রন্টের ষড়যন্ত্রের কথা জানিয়ে বলল, আমি জেবেল আল শামসে যাচ্ছি। 5 মিনিটের মধ্যে 100 জন মুজাহিদ নিয়ে তুমি এসো। তুমি 50 জন মুজাহিদ নিয়ে বাব উল মাশরেক দিয়ে জেবেলে যাবে এবং তালাবের নেতৃত্বে অন্য 50 জনকে বাব উল শেমাল দিয়ে প্রবেশ করতে বলবে। বলে আহমদ মুসা উঠে দাঁড়াল। এহসানও উঠল। এহসান সাবরি বের হয়ে যেতেই আলী বিন শাকের ঘরে ঢুকল। বলল, সব রেডি জনাব। আহমদ মুসা কোনো কথা না বলে আলীর হাতে একটি চিঠি দিয়ে বলল, মেসেজটি জেবেলে আমাদের হেডকোয়ার্টারে ইবনে সাদের কাছে এখনই পৌঁছে দেবে। বাদশাহ আবুল হিসামের, জর্দানের বাদশাহ কাছে এ মেসেজ পাঠানো হয়েছে। অন্যান্য সকল আরব রাষ্ট্রপ্রধানের কাছেও এ মেসেজ অবিলম্বে পৌঁছাতে হবে। ইবনে সাদ হেডকোয়ার্টারের প্রধান রেডিও বার্তা প্রেরক। জাফর, জুবায়ের ও ইউসুফ অপেক্ষা করছিল। আহমদ মুসা গাড়িতে উঠতেই গাড়ি ছেড়ে দিল। সাইমুমের নাইট অপারেশনের কালো রঙের বিশেষ ইউনিফর্ম তাদের পরিধানে। 2টি করে রিভলভার ছাড়া অন্য কোনো অস্ত্র নেই তাদের কাছে। আম্মান থেকে যে মহাসড়ক উত্তর দিকে গেছে সেই সড়ক দিয়ে তীরবেগে ছুটে চলেছে আহমদ মুসার গাড়ি। রাতের নিস্তব্ধ প্রহর। জমাট অন্ধকার চারদিকে। চাঁদ নেই, তারার মেলা বসেছে আকাশে। আহমদ মুসা ভাবছে, সাবধান হবার সুযোগ না দিয়েই ওদের কাছে পৌঁছতে হবে। তাই যথাসম্ভব রক্তপাত ও সংঘর্ষ এড়াতে হবে। প্রহরীদেরকে নিঃশঙ্ক করতে মুসা নিরস্ত্র অবস্থায় এসেছে। আম্মান থেকে 70 মাইল দূরে জেবেল আল শামসের পূর্ব দিকের প্রবেশমুখ বাব উল মাশরেকের সন্নিকটবর্তী হল মুসার গাড়ি। গাড়ির হেডলাইটের আলো বাব উল মাশরেকে গিয়ে পড়েছে। স্টেনগান উঁচিয়ে প্রহরীরা দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে। দ্বিধাহীন গতিতে আহমদ মুসার গাড়ি গিয়ে ওদের সামনে থামল। গাড়ি থামাতেই ওরা চারদিক থেকে দাঁড়াল। গাড়ি থেকে ওরা 4 জনই নামল। আহমদ মুসাকে দেখে জনফ্রন্টের প্রহরীরা কয়েক পা পিছিয়ে দাঁড়াল। উঁচিয়ে ধরা স্টেনগান নেমে পড়ল তাদের হাতে। ঘটনার আকস্মিকতায় ওরা যেন বিহ্বল। আহমদ মুসা বলল, বাজাজ ডেকেছে, জরুরি কাজ আছে। আব্দুর রহমান বাজাজ, সংযুক্ত জনফ্রন্টের সেক্রেটারি জেনারেল। প্রহরীরা পরস্পর মুখ চাওয়াচাওয়ি করল। তারপর পথ ছেড়ে 2 পাশে সরে দাঁড়াল তারা। আহমদ মুসার গাড়ি এগিয়ে চলল।
পথে আরও 2 জায়গায় দাঁড়াতে হল, কিন্তু কোনো অসুবিধা হল না তাদের। প্রহরীরা কোনো সন্দেহই করতে পারেনি। আহমদ মুসা ভাবল, জনফ্রন্টের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিদের ষড়যন্ত্রের বিষয়ে বোধহয় এ বেচারাদের পুরোপুরি অবহিত করা হয়নি, হয়তোবা আদৌ জানানো হয়নি। তাছাড়া কর্তা ব্যক্তিদের রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়টি সম্পূর্ণ বুঝে ওঠা এ সরল মুসলিম যুবকদের পক্ষে খুব সহজ নয়। সুতরাং বিষয়টির প্রয়োজনীয় গুরুত্ব সম্পর্কে তারা কিছুটা অবচেতন থাকবে, সেটাই স্বাভাবিক। সর্বোপরি মুক্তিফ্রন্টের সকল অঙ্গদল, এমনকি আরব রাষ্ট্রগুলোর উপরও সাইমুমের আহমদ মুসার প্রভাবের বিষয়ে তারা অবহিত আছে। গাড়ি ছেড়ে দিয়ে অসমান গিরিপথ দিয়ে আহমদ মুসারা হেঁটে চলছিল। জেবেল আল শামসের গুহার মুখে একটি চৌকোন পাথুরে বাড়ি। সুদৃঢ় দেয়ালের মাঝখানে ভিতরে প্রবেশের একটি মাত্র পথ। গেটে 2 জন স্টেনগানধারী প্রহরী। আহমদ মুসা ও তার অনুচররা শান্ত ও প্রসন্ন মুখে সেখানে এসে দাঁড়াল। দূর থেকেই তীক্ষ্ণ দৃষ্টিতে প্রহরীদ্বয় তাদের পরীক্ষা করছিল। কি ভাবল তারা? নিজেদের স্থানে একটু নড়ে চড়ে দাঁড়াল। আহমদ মুসা স্বাভাবিক দ্রুত কণ্ঠে বলল, মিটিং শেষ হয়নি তো? জি না, একজন প্রহরী জবাব দিল। বাজাজ আমাদের ডেকেছেন। একটু অপেক্ষা করতে হবে আপনাদের জনাব, বলে প্রহরীটি দরজার বাম পাশের দেয়ালে রক্ষিত সুইচবোর্ডটি উপরে ঠেলে ধরল। সুইচবোর্ডটি উপরে উঠে গেলে নিচে দেয়ালের সমান্তরাল করে বসানো একটি কালো বেসের উপর ক্ষুদ্র একটি সাদা বোতাম দেখা গেল। বোতামে চাপ দিতেই ইস্পাতের ভারী দরজাটি নিঃশব্দে খুলে গেল। একজন প্রহরী খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে আহমদ মুসা ইউসুফকে একটি সংকেত দিয়ে জাফর ও জুবায়েরকে নিয়ে খোলা দরজার পথে ভিতরে ঢুকে পড়ল। প্রহরীটি কয়েক পা এগিয়েছিল মাত্র পেছনে পদশব্দ শুনে ফিরে তাকাল, কিন্তু ততক্ষণে জুবায়েরের রিভলভার তার কপাল লক্ষ্য করে উঠে এসেছে। ভয়ে মুখ তার বিবর্ণ হয়ে গেল। জাফর দ্রুত গিয়ে তার নাকে ক্লোরোফর্মের রুমাল চেপে ধরল। এদিকে ইউসুফ অপর প্রহরীটির কাছ থেকে স্টেনগানটি কেড়ে নিয়ে তাকে জাফরের মতো একই উপায়ে ঘুম পাড়িয়েছে। একটি স্টেনগান নিয়ে ইউসুফকে গেটে থাকতে এবং অপরটি নিয়ে জুবায়ের ও জাফরকে আসতে বলে আহমদ মুসা দ্রুত মিটিং রুমের দিকে চলল। সংযুক্ত জনফ্রন্টের সেক্রেটারিয়েটে বসেছে মিটিং। প্রবেশের দরজাটি বন্ধ ছিল না, ভেজানো ছিল মাত্র। দরজাটি ঠেলে ভিতরে প্রবেশ করল আহমদ মুসা। একটি প্রকাণ্ড সেক্রেটারিয়েট টেবিল ঘিরে বসে আছে 11 জন মানুষ। একটি রিভলভিং চেয়ারে বসে আছে আব্দুর রহমান বাজাজ। তার সামনে বিরাট একটি ফাইল। তার পাশের বড় রিভলভিং চেয়ারে বসে আছে জনফ্রন্টের সহসভাপতি আব্দুল করিম হাসুনা। জর্জ বাহাসের অনুপস্থিতিতে সেও আজকের মিটিংয়ের সভাপতি। সেক্রেটারিয়েট টেবিলটির অন্য পাশে গোল হয়ে বসে আছে সংযুক্ত জনফ্রন্টের কার্যকরী কমিটির 9 জন সদস্য। দরজা খোলার শব্দে চোখ ফিরল তাদের দরজার দিকে। আহমদ মুসাকে দরজায় দাঁড়ানো দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ল সবাই। তাদের বুদ্ধির উপর দিয়ে যেন হিমশীতল এক স্রোত বয়ে গেল। কিন্তু আব্দুর রহমান বাজাজ ও আব্দুল করিম দ্রুত সামলে নিল নিজেকে। তারা দুজনেই পকেটে হাত দিয়ে উঠে দাঁড়াল। আহমদ মুসা হেসে বলল, আব্দুর রহমান, আব্দুল করিম, পকেট থেকে আর হাত বের করো না, লাভ হবে না কোনো। বাইরে মোতায়েন তোমাদের সব লোক ধরা পড়েছে, সব দিক ঘিরে ফেলা হয়েছে তোমাদের এ ঘাঁটি। আহমদ মুসার কথাগুলো শান্ত কিন্তু দৃঢ়। হৃদয়ের প্রতিটি তন্ত্রীতে তা যেন আঘাত করে। নিরস্ত্র আহমদ মুসার এ কথাগুলো যেন সম্মোহিত করল ওদের। আব্দুর রহমান কিংবা আব্দুল করিম কারোরই হাত পকেট থেকে বের হল না। মনে হল আহমদ মুসার কথা তারা অবিশ্বাস করেনি।
জাফর ও জুবায়ের এসে ঘরে ঢুকল। আহমদ মুসা বলল, জাফর, ওদের সব অস্ত্র নিয়ে নাও। 5 মিনিটের মধ্যে ওদের সকলকে বেঁধে ফেলা হল। আহমদ মুসা এগিয়ে গিয়ে বাজাজের ফাইলটি তুলে নিল। ফাইলের দিকে মুহূর্তকাল তাকিয়ে বলল, সাইমুমের অবস্থানসমূহের তথ্য জোগাড় করছ কার জন্য বাজাজ? তোমার প্রভু ইসরায়েলের প্রধানমন্ত্রীর জন্য? বলে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো বাজাজের দিকে। তারপর বলল, ইসরায়েলকে যে সব তথ্য সরবরাহ করেছ তার ফাইল কোথায়? বাজাজ কোনো উত্তর দিল না। আহমদ মুসা বলল, সময় নষ্ট করো না বাজাজ, তুমি তো জানো কথা কেমন করে বলাতে হয়, সে পদ্ধতি আমার জানা আছে। এই সময় পূর্ব ও উত্তর দিক থেকে ভারী মেশিনগানের শব্দ শোনা গেল। মাত্র মিনিট 3। তারপর সব নীরব। বাজাজ বলল, টেবিলের ড্রয়ারের তলায় বোতাম আছে, বোতামে চাপ দিলে টেবিলের নিচে মেঝের কিছু অংশ সরে যাবে। সেখানে পাবে একটি আয়রন সেলফ, তাতে সব পাবে। আহমদ মুসা জনফ্রন্টের সদস্য সাবির জামালের দিকে চেয়ে বলল, তুমি বোতামে চাপ দাও। সত্যি টেবিলের নিচে আয়রন সেলফ পাওয়া গেল এবং তাতে পাওয়া গেল এক স্তূপ ফাইল। ফাইলগুলোর হেডিং একবার পরীক্ষা করল আহমদ মুসা। এহসান সাবরি এ সময় ঘরে প্রবেশ করল। সংবাদ কি এহসান? আহমদ জিজ্ঞাসা করল। ওরা সকলে আত্মসমর্পণ করেছে জনাব, বলল এহসান সাবরি। বেশ, তুমি রক্তক্ষয় এড়াতে পেরেছ। শয়তানরা তো আমাদের মধ্যে আত্মঘাতী সংঘর্ষ লাগিয়ে আমাদের দুর্বল করতে চায়। কিছুক্ষণ হাসল আহমদ মুসা, তারপর বলল, আমরা এদের নিয়ে চলে যাচ্ছি, তুমি গোটা ঘাঁটি সার্চ করে ওদের নিয়ে এসো। 11 জন বন্দীকে নিয়ে জাফর, জুবায়ের ও ইউসুফ আহমদ মুসার সাথে আম্মানের ঘাঁটিতে ফিরে এল। আহমদ মুসা তার চেয়ারে এসে বসতেই আলী সাবের এসে জানাল বাদশাহ তার খোঁজ করেছিলেন। আহমদ মুসা তার পাশে রাখা সাদা রঙের টেলিফোনটি তুলে নিল। হ্যালো, আহমদ মুসা বলছি। আসসালামু আলাইকুম, আবুল হিসাম বলছি। ওয়া আলাইকুম আসসালাম। জনাব, কি আমার খোঁজ করেছিলেন? জি হ্যাঁ, আপনার পাঠানো মেসেজ পেয়েছি। মারাত্মক সংবাদ। শাহ সৌদ মিশরের আনোয়ার রশিদ। জি হ্যাঁ, সব আরব রাষ্ট্রপ্রধানের কাছে মেসেজটি পাঠানোর নির্দেশ আমি সঙ্গে সঙ্গে দিয়েছি। যাক, আমার ভার লাঘব করেছেন। আচ্ছা, জনফ্রন্ট সম্বন্ধে কি চিন্তা করছেন? সংযুক্ত জনফ্রন্টের হেডকোয়ার্টার থেকে এইমাত্র এলাম। জর্জ বাহাস ছাড়া জনফ্রন্টের কার্যকরী পরিষদের সবাইকে বন্দী করেছি। তাদের হেডকোয়ার্টারের অন্যান্য লোকজনও ধরা পড়েছে। যথাসম্ভব দ্রুত জনফ্রন্টের লোকদের গ্রেপ্তার করার জন্য সাইমুমের সব ঘাঁটিতে নির্দেশ পাঠিয়েছি। আব্দুর রহমান বাজাজ ও আব্দুল করিম হাসুনার খবর কি? হ্যাঁ, ওরা ধরা পড়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার হাতকে আরও শক্তিশালী করুন। দোয়া করুন জনাব, ফিলিস্তিনের মুক্তি যেন আল্লাহ ত্বরান্বিত করেন এবং বিশ্বের মজলুম মানুষের মুক্তির যেন এটা হয় শুভ পদক্ষেপ। আল্লাহ সহায়, তিনি সর্বশক্তিমান। জনাব, সংযুক্ত আরব কমান্ড এবং নিখিল আরব নিরাপত্তা কাউন্সিলের শীর্ষ বৈঠকের কতদূর? সব ঠিকঠাক, তারিখ নির্দিষ্ট করার বাকি আছে। আসছে পবিত্র রবিউল আউয়ালের 12 তারিখের মধ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হলে ভালো হয়। দোয়া করুন। রাখি এখন। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ। টেলিফোন রেখে রিভলভিং চেয়ারটিতে গা এলিয়ে দিল আহমদ মুসা। ক্লান্তিতে গোটা শরীর ভেঙে আসছে। পূর্বের জানালা দিয়ে আসা স্নিগ্ধ বাতাস খুব ভালো লাগছে তার।
ঘুমে জড়িয়ে আসতে চাইছে চোখ। হঠাৎ চারদিকের নীরবতা ভেঙে মুয়াজ্জিনের কণ্ঠ শোনা গেল। আম্মানের শাহী মসজিদের উঁচু মিনার থেকে ভেসে আসছে আজান। আজানের মধুর ধ্বনি কেঁপে কেঁপে মিলিয়ে যাচ্ছে নিঃসীম নভমণ্ডলের ইথার কণায়। মুয়াজ্জিন ডাকল, হায়া আলা সালাহ। আহমদ মুসার মন মুহূর্তে ছুটে গেল জেরুজালেমের মুসলিম জনপদে। ওরা কি এই ধ্বনি এমনি করে শুনতে পাচ্ছে? মসজিদুল আকসার মিনার থেকে মুয়াজ্জিন কি এ আহ্বান জানাতে পারছে নিরুদ্বেগ চিত্তে? চোখের কোণ ভিজে উঠল আহমদ মুসার। ফিলিস্তিনি মজলুম ভাইদের মুক্তির সোনালি দিগন্ত আর কত দূরে! তেল আবিব, হাইফা, জেরুজালেম, ইলাত, হেব্রন, গাজা প্রভৃতি শহরের মসজিদের মিনার শীর্ষ থেকে কবে মুয়াজ্জিনের এমনি স্বাধীন কণ্ঠ শোনা যাবে? সুবহে সাদিকের স্বর্গীয় স্পর্শে পূর্ব দিগন্ত শুভ্র হয়ে উঠেছে। আহমদ মুসা উঠে দাঁড়াল অজু করার জন্য।